2024 সালে ক্ষমতা দখল করে ইউনূস প্রকাশ্যে ভারতের সঙ্গে চরম বৈরিতার সম্পর্ক গড়ে তুলেছিলেন। মূলত তাকে যারা ক্ষমতায় বসিয়েছিল সেই দিল্লি না ঢাকা স্লোগান দেওয়া সন্ত্রাসীদের সন্তুষ্ট করার জন্য। কিন্তু তলে তলে ক্ষমতায় থাকার জন্য মোদী সরকারের সঙ্গে ইউনূসের যোগাযোগ তৈরির প্রবল খায়েশ তৈরির গল্পটি আমাদের জানিয়ে দিলেন ইউনূসের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বললেন, আমন্ত্রণ ছাড়াই ইউনূস ভারত সফর করতে চেয়েছিলেন। বাংলাদেশে ভারত বিরোধী রাজনীতির ধারাটি আসলে এরকমই, জনচক্ষুর অন্তরালে থেকে সব দিয়ে দেওয়া হয়, ভারত যা বলে তাই মেনে নেওয়া হয়, আর প্রকাশ্যে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা স্লোগান দিয়ে রাস্তা, রাজপথ, বাজার গরম করে রাখা হয়। আসলে বাংলাদেশের সঙ্গে স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশের সম্পর্কটি চোখে চোখ রেখে আদায়ের এবং লেনাদেনার সম্পর্ক তৈরি করতে পেরেছিলেন শেখ হাসিনা সরকার এবং বজায় রাখতে পেরেছিলেন দীর্ঘদিন। তার প্রমাণ আমরা পেয়েছি পদে পদে, এখনো পাচ্ছি। আসলে তারেক রহমানের সরকার ক্ষমতায় বসেও ইউনূসের দেখানো পথে হাঁটছিল। বিশেষ করে শেখ হাসিনা ইস্যুতে ভারতকে হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা বলে এখন ঠিকই পথে এসেছে। কথা হলো, ভারতের হাইকমিশনারের সঙ্গে আজকের বৈঠকের পর কি তারেক রহমানের সরকারের ভারত নীতি বদলে যাবে? বদলাক কিংবা না বদলাক, ভারতের প্রভাব তারেক রহমান সরকারের উপর কতটা কি পড়েছে, চলুন তা নিয়ে আলোচনা করা যাক। তারেক রহমান সরকারকে বাংলাদেশে নিয়ে আসা, ক্ষমতায় বসানোর পেছনে তো ভারত সরকারের একটা বড় হাত রয়েছে, রয়ের হাত রয়েছে, তাই না? কিন্তু আজ শুধু ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে তারেক রহমানের বৈঠক দেখলে আসল ছবির অর্ধেক দেখা হবে। বাকি অর্ধেক ছবিটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভারতের বহি গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈন এখন ঢাকায়। বিডি নিউজ 24 এর প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমন্ত্রণেই 4 সদস্যের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল নিয়ে তিনি ঢাকায় এসেছেন। দুই দেশের কোনো সরকারি সফরটি নিয়ে আনুষ্ঠানিক কিছু বলেনি, তবে খবর অনেকখানি বিস্তৃত হয়েছে। কেউ কেউ বলছেন তারেক রহমানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠকের আগে প্রধানের বৈঠকটিও হয়েছে, অর্থাৎ পরাগ জৈনের সাথেও বৈঠকটি হয়েছে। কূটনীতির ভাষায় এইসব খবরগুলো আসলে অনেক বড়, কোনো ছোটখাটো খবর নয়। কারণ বাংলাদেশের রাষ্ট্রদূতদের বৈঠকটা আমরা দেখতে পারি। সচিবালয়ে গিয়ে দীনেশ ত্রিবেদী খুব দৃঢ় চিত্তে হেঁটে গিয়ে তারেক রহমানের সাথে হাত মিলিয়ে দেখা করে এসেছেন, আমরা দেখেছি। কিন্তু গোয়েন্দা প্রধানের সঙ্গে যে আলোচনা, তা তো সাধারণত আমরা দেখি না, আমরা জানি না কোথায় কি হচ্ছে, কোন হোটেলে তারা উঠেছেন, কোথায় তাদের বৈঠক হচ্ছে। শোনা গেছে যমুনায় তাদের একটা বৈঠক হয়েছে। সে যাগ্গে হাইকমিশনার দেখা করেছেন, গোয়েন্দা প্রধান দেখা করেছেন, কিন্তু ভারত বাংলাদেশের মধ্যে বিশ্বাস কতটা ফিরেছে তার সবচেয়ে গভীর পরীক্ষা হয়তো নিরাপত্তা এবং গোয়েন্দা সহযোগিতার জায়গা থেকেই আমরা পাবো। আর ঘটনাটি আরো তাৎপর্যপূর্ণ মনে হয় কয়েক মাস পেছনে গেলে। ফেব্রুয়ারিতে তারেক রহমান সরকার ক্ষমতায় আসার কয়েক সপ্তাহের মধ্যেই বাংলাদেশের ডিজিএফআই প্রধান মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী গোপনে দিল্লি গিয়েছিলেন। সেখানে তিনি ভারতের জাতীয় নিরাপত্তা কাঠামোর কর্মকর্তাদের পাশাপাশি প্রধান পরাগ জৈনের সঙ্গেও বৈঠক করেছিলেন। ভারতীয় সংবাদ মাধ্যম তখনই বলেছিল, ইউনূস আমলে প্রায় নিশ্চল হয়ে পড়া দুই দেশের নিরাপত্তা যোগাযোগ আবার সচল করার চেষ্টা চলছে। এখন অঙ্কটি মিলিয়ে দেখুন, এর মধ্যে কিন্তু পাকিস্তানি গোয়েন্দা সংস্থা, পাকিস্তানি সেনাবাহিনীর অনেকেই, এমনকি পাকিস্তানের মন্ত্রীরা, পাকিস্তানের একদম ছোট ছোট কর্মকর্তারা, ছোট ছোট গোয়েন্দা কর্মকর্তারা বাংলাদেশ ছেয়ে ফেলেছিল। এখন ভারতের গোয়েন্দা সংস্থার প্রধান বাংলাদেশ সফর করছে, এবং তাহলে কি সম্পর্কটা ঘুরে গেল কিনা? মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সার্জিও গোর সফর করলেন, তারপরে এই আলোচনা, এই বৈঠক, এই সফর, কিছু কি মেলানো যায়? মার্চে বাংলাদেশের গোয়েন্দা প্রধান দিল্লি গেলেন, আগস্টে ভারতের গোয়েন্দা প্রধান ঢাকা এলেন, তারই মধ্যে ভারতের নতুন হাইকমিশনার সরাসরি তারেক রহমানের সঙ্গে বৈঠক করলেন। এর আগের দিন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে আধা ঘন্টার বেশি একান্ত বৈঠক হলো।
আর দীনেশ ত্রিবেদী প্রকাশ্যেই বলছেন যে দুই প্রধানমন্ত্রী বা দুই দেশের প্রধানমন্ত্রী মুখোমুখি বসলে অনেক সমস্যার সমাধান সম্ভব। তাহলে এটাকে এখনো শুধু বরফ গলার চেষ্টা বলবেন বা দুই দেশের মধ্যে সম্পর্কের প্যারাডাইম শিফট বলবেন না? আমি বলবো বরফের নিচ দিয়ে ইতিমধ্যে পানি বইতে শুরু করেছে, আর সেই পানির স্রোত সবচেয়ে বেশি নিরাপত্তা চ্যানেলে। এখানে পরাগ জৈন কে সেটিও গুরুত্বপূর্ণ। তিনি কোনো সাধারণ গোয়েন্দা কর্মকর্তা নন। বহু বছর রয়ের কাজ করেছেন। পাকিস্তান এবং সন্ত্রাসবাদ বিরোধী নিরাপত্তা বিষয়ক তিনি বিশেষ অভিজ্ঞতাপূর্ণ ব্যক্তি। ভারতের অপারেশন সিন্দুরে গোয়েন্দা সংস্থার সহায়তার ক্ষেত্রেও তার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা ভারতীয় গণমাধ্যমে এসেছে। এমন একজন কর্মকর্তা যদি বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ঢাকায় এসে থাকেন, তাহলে আলোচনাটা কেবল সৌজন্য সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা খুবই কম। ঠিক কি আলোচনা হয়েছে আমরা জানি না, অনুমানকে তথ্য হিসাবে চালাতে চাই না আমি। কিন্তু ভারত বাংলাদেশ নিরাপত্তা সম্পর্কে কোন কোন বিষয় গুরুত্বপূর্ণ তা তো আমাদের অজানা নয়। সীমান্ত, জঙ্গিবাদ, পাকিস্তানের গোয়েন্দা সংস্থার বাংলাদেশে এসে জেকে বসা, উত্তর পূর্ব ভারত, বিচ্ছিন্নতাবাদ, পাকিস্তানি গোয়েন্দা তৎপরতা আরো বেশি করে বাংলাদেশে জেকে বসা, যেটা একটু আগে বললাম, চীনের কৌশলগত উপস্থিতি এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা। সবচেয়ে বড় কথা, সার্জিও গোরের সফরের পর ঢাকা দিল্লির ভেতরে নতুন করে যে সম্পর্কের মাত্রা বা পারদ উন্নীত হচ্ছে, তার প্রমাণ হচ্ছে এই বৈঠক, এই প্রধানের সফর। এখন প্রশ্ন হচ্ছে, দিল্লি না ঢাকা স্লোগান দেওয়া জুলাইপন্থীরা আসলে কোথায়? যে ভারতকে দেখিয়ে ইউনূস সরকার প্রায় 2 বছর জাতীয়তাবাদের দোকান খুলে বসেছিল, ভারত বিরোধী জাতীয়তাবাদের দোকান খুলেছিল, সেই ভারতের গোয়েন্দা প্রধানকে এখন বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষই আমন্ত্রণ করে ঢাকায় আনছে। এর চেয়ে বড় রাজনৈতিক আয়রনি কি হতে পারে বলেন? আর তারেক রহমানের সরকারের পরবর্তী পদক্ষেপটা কি হতে পারে বলে আপনার মনে হয়? একদিকে শেখ হাসিনা দিল্লিতে কথা বললেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ হুঁশিয়ার করছেন, হাসিনা কার্ড খেললে ভারতের সঙ্গে বন্ধুত্ব চলবে না। শেখ হাসিনার সাম্প্রতিক দিল্লি বক্তব্যের পর সেপ্টেম্বরে ব্রিক্স আউটরিচে তারেক রহমানের যাওয়া নিয়েও ঢাকার ভেতরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অন্যদিকে একই সময়ে ভারতের সঙ্গে রাষ্ট্রীয় এবং নিরাপত্তা যোগাযোগ আরো গভীর হচ্ছে। অর্থাৎ বক্তৃতায় হাসিনা, টেবিলের নিচে রিয়েল পলিটিক্স, এটাই তো আসল ব্যাপার। দিল্লিও খুব ঠান্ডা মাথায় খেলছে। শেখ হাসিনাকে তারা বাংলাদেশের সরকারের হাতে তুলে দেয়নি, দেবে না। তারা শেখ হাসিনার দিল্লিতে অবস্থানের অবসান ঘটায়নি, ঘটাবেও না। তার বক্তব্যের সঙ্গে ভারত সরকার একমত নয় বলে প্রকাশ্য বলছে, কিন্তু বাংলাদেশের চাপ মেনে শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে অদৃশ্য করে দেয়নি, দিয়েছে কি? একই সঙ্গে তারেক রহমানের সরকারকে দূরে ঠেলে না দিয়ে দিল্লি সরাসরি রাজনৈতিক যোগাযোগ বাড়াচ্ছে, আমন্ত্রণ জানাচ্ছে প্রধানমন্ত্রী হিসাবে, আমন্ত্রণ জানাচ্ছে বিমস্টেকের প্রধান হিসাবে। কিন্তু ভেবে দেখুন কত কিছু গড়িয়েছে। বরং জুলাইয়ের শেষেই ভারতের হাই কমিশনার বলছেন তারা তারেক রহমানের ভারত সফরের জন্য অপেক্ষা করছেন। ভারতের লক্ষ্য খুব পরিষ্কার, শেখ হাসিনার সঙ্গে পুরনো সম্পর্ক তারা ছিন্ন করবে না এবং হারাতেও চায় না। শেখ হাসিনাকে কোনো বিপদের মুখেও তারা ঠেলে ফেলতে চায় না। আবার বাংলাদেশে ক্ষমতাসীন বিএনপিকেও চীন পাকিস্তান ঐক্যের দিকে পুরোপুরি ঠেলে দিতে চায় না। মাঝখানে মার্কিন যুক্তরাষ্ট্র কাজ করছে, কারণ ভারতের জন্য বাংলাদেশ কোনো আবেগের বিষয় তো নয়। এটি প্রায় 4100 কিলোমিটার সীমান্ত। ভারতের উত্তর পূর্বাঞ্চলে যাতায়াত, নিরাপত্তা, বঙ্গোপসাগর, বিদ্যুৎ, পানি, বাণিজ্য এবং চীনের প্রভাবের প্রশ্ন। ভারতের পক্ষ থেকে সম্পর্ক পুনর্গঠনের সাম্প্রতিক উদ্যোগগুলোকেও বিশ্লেষকরা এই কৌশলগত প্রয়োজনের সঙ্গেই দেখছেন, এবং এটাই বাস্তবতা। বাংলাদেশের ক্ষেত্রেও বাস্তবতাটা আসলে একই। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা বলে এই যে গলা ফাটিয়ে গলাতে রক্ত তুলে হাদি হওয়া যাবে একজন, কিন্তু ভূগোল বদলানো যাবে না, প্রতিবেশী বদলানো যায় না। ভারতকে গালি দিয়ে বিদ্যুতের লাইন সরানো যায় না, সীমান্ত সরানো যায় না, নদীর উজান সরানো যায় না, গঙ্গার পানি পাওয়া যায় না, বাণিজ্যের বাস্তবতা বদলানো যায় না। আর তাই ইউনূস যা প্রকাশ্যে স্বীকার করতে পারেননি তারেক রহমান সরকার সেটি ধীরে ধীরে বাস্তব হিসাবে মেনে নিচ্ছে। কিন্তু এই পুরো নতুন সমীকরণের মাঝখানে বিশাল এক রাজনৈতিক পাহাড় এখনো দাঁড়িয়ে আছেন, তিনি শেখ হাসিনা। ঢাকা চাইছে ভারত শেখ হাসিনাকে নিয়ন্ত্রণ করুক, দিল্লির সম্পর্ক স্বাভাবিক করতে চাইছে, কিন্তু শেখ হাসিনাকে বিসর্জন দেওয়ার কোনো দৃশ্যমান ইঙ্গিত এখনো দেয়নি। বরং শেখ হাসিনার
দিল্লির বক্তব্যের পরও দুই দেশের সরকারি যোগাযোগ অব্যাহত আছে। আজ ভারতের হাই কমিশনার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, আর তার চেয়ে বড় কথা একই সময়ে রয়ের প্রধান ঢাকায় অবস্থান করছে। সুতরাং আমার কাছে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ দীনেশ ত্রিবেদী তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন সেটি নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ হচ্ছে হাই কমিশনার যখন সচিবালয়ের সামনের দরজা দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাচ্ছেন, তখন দুই দেশের গোয়েন্দা সংস্থাও পেছনের দরজায় সম্পর্কের নতুন কাঠামো তৈরি করছে। এটাই বলে দেয় ভারত বাংলাদেশ সম্পর্কের বরফ কতটা গলেছে। বরফ যথেষ্টই গলেছে, এখন প্রশ্ন পানি কতটা বইবে। প্রশ্ন হচ্ছে গলা বরফের এই দুই নতুন স্রোত কোথায় গিয়ে মিলবে। সেই নতুন ঢাকা দিল্লি সমীকরণে শেষ পর্যন্ত তারেক রহমান, নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনা এই তিনজনের মধ্যে কে কার জন্য সবচেয়ে বড় রাজনৈতিক প্রয়োজন আর কে সবচেয়ে বড় চাপ হয়ে দাঁড়াবেন। শেখ হাসিনা ফিরবেন সেই ঘোষণায় বাংলাদেশ সরকার কেঁপে উঠছে, কিন্তু বাস্তবতা তো মানতে হবে। শেখ হাসিনাকে বাদ দিয়ে বাংলাদেশ তো রাজনীতি করতে পারবে না, বাংলাদেশ তো টিকবে না। আসলে বাংলাদেশ তো ডিসমেন্টাল হওয়ার সম্ভাবনা তৈরি হয়ে যায়। তখন দেখা যাক দীনেশ ত্রিবেদী, মিস্টার জৈন, তারেক রহমান সবকিছু মিলিয়ে ভারত বাংলাদেশ সম্পর্কের ইতিবাচক নেতিবাচক যে কোনো ঘটনা আগামী 2-1 দিনের মধ্যে বা কিছুদিনের মধ্যে আরো বেশি স্পষ্ট হবে। অপেক্ষা করা যাক সে পর্যন্ত। ভালো থাকবেন সবাই।